সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? উচ্চ মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস পরিবেশ রসায়নের উপর অধ্যায় 1 দ্বিতীয় পত্র অধ্যায় 1 পরিবেশ রসায়নের ভৌত রসায়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। অংশ নিয়ে সেটি হচ্ছে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের আচরণগত পার্থক্য, এই সংশ্লিষ্ট লেখচিত্র, সংকোচনশীল গুণাঙ্ক এবং আদর্শ গ্যাস সমীকরণ থেকে বাস্তব গ্যাস সমীকরণ কিভাবে সংশোধিত হয়েছে, মানে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কিভাবে প্রতিপাদন হয়েছে, সেগুলো নিয়ে আমরা কাজ করব। তো আশা করি আমার সাথেই থাকবা। দেখো, আমি একটা লেখচিত্র অঙ্কন করেছি, যার ওয়াই এক্সিসে পিভি এবং এক্স এক্সিসে পি। তার আগে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস সম্পর্কে কিছুটা ধারণা লাভ করি আমরা। আদর্শ গ্যাস আসলে কিছুই না, একটি কাল্পনিক ধারণা। সংজ্ঞা আকারে বলতে গেলে যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাস সূত্র সমূহ পুরোপুরি মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলা হয়। যেহেতু এটি কাল্পনিক ধারণা, সুতরাং উদাহরণ থাকার প্রশ্নই ওঠে না। আর বাস্তব গ্যাস হচ্ছে যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাস সূত্র সমূহ মেনে চলে না, যেটি আমরা বাস্তবে দেখতে পাই। হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হোয়াট এভার গ্যাস ইজ, এগুলো সবই বাস্তব গ্যাস। এগুলো কেউই মানে বয়েল, চার্লস বা অ্যাভোগাড্রো অন্যান্য যে গ্যাস সূত্রগুলো আছে সেগুলোকে মেনে চলে না। এখন আমরা লেখচিত্রের মাধ্যমে সেগুলো দেখি। খেয়াল করো, এখানে মূলত 3 ধরনের লেখচিত্র আছে, 3 ধরনের গ্রাফ। এক ধরনের গ্রাফ, এই প্রথমে এই অংশটি দেখিনি। এই অংশটি এইটাই যে আনুভূমিকভাবে যে লেখাটি গিয়েছে হরিজন্টাল, সেটি হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। মানে চাপ বৃদ্ধি করলেও চাপ ও আয়তনের গুণফল একই রকম থাকছে, চাপ ও আয়তনের গুণফল। কিন্তু অন্যান্য যে রেখাগুলো, হাইড্রোজেন এবং হিলিয়াম, ছোট আকারের যে গ্যাসগুলো, সেগুলো দেখো শুরু থেকেই বৃদ্ধি পাচ্ছে পিভি এর মান। এবং ভারী আকারের ভারী যে গ্যাসগুলো আছে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সেগুলোর পিভি এর মান প্রথমে হ্রাস পেয়েছে, একটি নির্দিষ্ট অবস্থানে আসার পরে সেগুলো আবার বৃদ্ধি পেয়েছে। এই সবগুলো তথ্যই আমরা দেব। তো আদর্শ গ্যাস আসলে একটি অবস্থা উচ্চ তাপমাত্রায় এবং নিম্ন চাপে প্রায় সকল গ্যাস আদর্শ আচরণ করে। মানে হলো, এই অবস্থায় উচ্চ তাপমাত্রায় কি হয়? উচ্চ তাপমাত্রায় গ্যাসের অণুগুলোর মধ্যে গ্যাসের অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যায়, আন্ত আণবিক আকর্ষণ কমে যায়, আন্ত আণবিক দূরত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ গ্যাসের অণুগুলি পরস্পর থেকে দূরে সরে যায়। দূরে সরে গেলে তাদের মধ্যে আন্ত আণবিক আকর্ষণ কাজ করবে না। এটি হচ্ছে আদর্শ গ্যাস। নিম্ন চাপেও সিমিলার অবস্থা। নিম্ন চাপে চাপ যদি আমরা হ্রাস করি, তাহলে গ্যাসের অণুগুলো একটি থেকে আরেকটির দূরত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং তাদের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করবে না। সেটি হচ্ছে আদর্শ গ্যাস। বাস্তব গ্যাস ঠিক এক্স্যাক্টলি এর উল্টো, অর্থাৎ নিম্ন তাপমাত্রায় এবং উচ্চ চাপে প্রায় সকল গ্যাসের আচরণ বাস্তব। অর্থাৎ নিম্ন তাপমাত্রায় গ্যাসের অণুগুলোর গতিশক্তি হ্রাস পায়। গতিশক্তি হ্রাস পেলে কি হবে? তারা পরস্পর কাছে চলে আসবে, তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধি পাবে এবং তারা বাস্তব আচরণ করবে। নিম্ন চাপে নিম্ন তাপমাত্রায় যেমন এই ঘটনা ঘটবে, উচ্চ চাপেও একই ঘটনা। উচ্চ চাপে আমরা যখন চাপ দিব, গ্যাসগুলোকে চাপ দিব, তখন গ্যাসের অণুগুলো কাছে চলে আসবে। কাছে আসলেই তারা একে অপরের প্রতি আকর্ষণ লাভ করবে এবং তখন আমরা বলবো সেই গ্যাসটি বাস্তব আচরণ করছে। সুতরাং এটুকু বুঝতে পারছো, এই আদর্শ অবস্থা এবং বাস্তব অবস্থা জাস্ট তাপমাত্রা এবং চাপের প্রেক্ষিতে দুটি ভিন্ন অবস্থা। একই গ্যাস আদর্শ আচরণ করতে পারে। একটু দেখো, এই অবস্থাটা খেয়াল করো, এই অবস্থাটা ঠিক এই বিন্দুতে সকল গ্যাস কিন্তু একই আচরণ। অর্থাৎ আদর্শ গ্যাসের জন্য যে রেখাটা, সেটাও এখান থেকে শুরু হয়েছে। বাস্তব যে গ্যাসগুলো আছে সেখানেও এখান থেকেই শুরু হয়েছে। তো এই বিন্দুতে কি হচ্ছে দেখো, চাপ নিম্ন, অর্থাৎ জিরো চাপ। জিরো চাপ মানে 1 অ্যাটমসফিয়ারের মতো চাপ আছে এখানে, খুবই নিম্ন চাপ। এর প্রেক্ষিতে এই খুবই নিম্ন চাপে দেখো সবগুলো গ্যাসই আদর্শ আচরণ করছে।
অর্থাৎ আমি বললাম যেটা নিম্নচাপে কি হচ্ছে, নিম্নচাপে গ্যাসের অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যায়, কোনো আন্তঃআণবিক আকর্ষণ থাকে না। সুতরাং এই বিন্দুতে সকল গ্যাসই আদর্শ আচরণ করছে। যখনই আমরা চাপ বৃদ্ধি করছি, তখন কিন্তু বিচ্যুতির পরিমাণ বাড়ছে, মানে আদর্শ আচরণ থেকে তার আচরণ বিচ্যুত হচ্ছে। তো আমি শুধু চাপের কথাটা এখান থেকে বোঝা যাচ্ছে যে নিম্ন চাপে সকল গ্যাসই আদর্শ আচরণ করে। চাপ বৃদ্ধি করার সাথে সাথে গ্যাসগুলির তার আদর্শ আচরণ থেকে বিচ্যুতির পরিমাণ বৃদ্ধি পায়। আরেকটি কথা আমি এখানে তোমাদের বলতে পারি, পি ভি এবং পিভি। দেখো 20 অ্যাটমসফিয়ার চাপে কোন গ্যাসের আয়তন যদি 5 লিটার হয়, তাহলে চাপ এবং আয়তনের গুণফল 100। চাপ যদি বাড়ায় আমরা দ্বিগুণ করি 40 অ্যাটমসফিয়ার, তখন কিন্তু আয়তন অর্ধেক হয়ে যাবে, কিন্তু চাপ এবং আয়তনের গুণফল কিন্তু এই 100 অ্যাটমসফিয়ার থেকে গেল। একইভাবে যদি আরো দ্বিগুণ করি তাহলে এখানে 1.75, এখানে কিন্তু সিমিলার 100 100 100, এই যে এই রেখাটি একই রকম থাকছে, অর্থাৎ এটি হচ্ছে আদর্শ গ্যাস। তোমরা জানো বয়েলের সূত্রে আমরা শিখেছিলাম, বয়েলের সূত্রে ছিল V প্রপোর্শনাল টু 1/P। স্থির তাপমাত্রায় এবং নির্দিষ্ট পরিমাণ গ্যাসের মানে মোল সংখ্যা কনস্ট্যান্ট, তখন চাপ কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। তো এখান থেকে আমরা লিখতে পারি PV সমান K 1/B বা PV সমান K, অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক, যেটি কিনা বয়েলের সূত্রকে সমর্থন করছে। তার মানে এটি আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসের জন্য রেখাটি হচ্ছে এই। বাস্তব গ্যাসের জন্য কিন্তু এই মানে পিভি এর যে মান সেটি কিন্তু একরকম থাকবে না। দেখো পিভি এর মান কমছে আবার বাড়ছে। কতগুলো গ্যাস এই ছোট আণবিক ভরের যে গ্যাসগুলো, কম আণবিক ভরের যে গ্যাসগুলো, সেগুলো আবার শুরু থেকেই বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তো আমরা অ্যামাগা বক্রটা এজন্যই ব্যবহৃত হয়, বাস্তব গ্যাসের আচরণ আদর্শ আচরণ থেকে যে আলাদা তা দেখার জন্য বিজ্ঞানী অ্যামাগা এই লেখচিত্রটি করেছিলেন। বিভিন্ন পরিমাণ গ্যাস উনি সংগ্রহ করে চাপ বৃদ্ধি করে 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 চাপ এবং আয়তনের গুণফলকে চাপের বিপরীতে স্থাপন করে যে রেখাগুলো উনি পেয়েছিলেন সেগুলোকে বলা হয়েছে অ্যামাগা বক্র। এবং অ্যামাগা বক্র নিয়ে আমরা একটু পরে আরো কিছু দেখব। তো তার আগে আমি শুধু চাপের প্রসঙ্গ বললাম যে নিম্ন চাপে, মনে রাখবা নিম্ন চাপে সকল গ্যাস আদর্শ আচরণ করছে। এখন তাপমাত্রার সাথে এটার সম্পর্ক কি সেটা আমরা দেখব। ধরো একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাস, ধরো যাক নাইট্রোজেনকে নিচ্ছি আমরা। নাইট্রোজেনকে যদি আমরা এই পাশে জেড, এই পাশে পি, দেখো সাপোজ এটি -200 কেলভিন তাপমাত্রা, আস্তে বাড়াচ্ছি আমরা, এটি -100 কেলভিন, ধরো এটি 0 কেলভিন, এটি 50 কেলভিন, 100 কেলভিন, 250 কেলভিন। এই যে প্রবণতাটা, ট্রেন্ডটা দেখবো আমরা। দেখো তাপমাত্রা ক্রমান্বয়ে কিন্তু বাড়ছে, -200 কেলভিন তাপমাত্রায় তার বিচ্যুতির পরিমাণ। এটা যদি আদর্শ গ্যাসের রেখা হয়, আদর্শ গ্যাসের যদি হয়, জেড এর মান 1.0 বা পিভি বলতে পারো এটা। তো উচ্চ তাপমাত্রায় তার বিচ্যুতির পরিমাণ অনেক বেশি। বিচ্যুতির পরিমাণ যদি খেয়াল করো, বিচ্যুতির পরিমাণ মাপো, দেখো অনেক বেশি। তাপমাত্রা একটু বাড়িয়ে দিলাম, তাপমাত্রা বাড়িয়ে দিলে বিচ্যুতির পরিমাণ কিছুটা কমলো, আরো বাড়ায় দিলাম, কমলো। কমতে কমতে তাপমাত্রা যত বাড়াচ্ছি আমরা, সেই গ্যাসটির আচরণ কিন্তু আস্তে আস্তে আদর্শ গ্যাসের মতো হচ্ছে। এজন্য বলছিলাম উচ্চ তাপমাত্রায় প্রায় সকল গ্যাস আদর্শ আচরণ করে, কারণ এই তাপমাত্রায় গ্যাসের অণুগুলোর গতিশক্তি এতই বৃদ্ধি পায় তারা একে অপরের আন্তঃআণবিক আকর্ষণ বলকে ত্যাগ করে দূরে সরে যায় এবং তাদের আচরণ আদর্শ গ্যাসের মতো হয়।
সুতরাং তখন দেখেছিলাম আমরা নিম্ন চাপে, এখন দেখলাম উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসগুলো আদর্শ আচরণ করতে পারে। সুতরাং দেখা যাক দুটি গ্যাসের নমুনা। একটি গ্যাসের দুই ধরনের কন্ডিশন, এখানে ধরো 500 কেলভিন টেম্পারেচার, এখানে 2 অ্যাটমসফিয়ার চাপ, এখানে 50 কেলভিন তাপমাত্রা, এখানে 500 কেলভিনে 2 অ্যাটমসফিয়ার, 50 কেলভিনে 2.5 অ্যাটমসফিয়ার। এই দুটি গ্যাসের একটি গ্যাসের যে দুটি কন্ডিশন, এটা কোনটিকে আমরা আদর্শ এবং কোনটিকে বাস্তব বলতে পারি? দেখো, উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ, উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ, এটা নিম্নচাপ যদি হয়, উচ্চ তাপমাত্রায় নিম্নচাপে, এটি এই গ্যাসটি আদর্শ গ্যাস, এখানে আদর্শ গ্যাস, এটিকে এই নমুনাটিকে আমরা বলবো আদর্শ। আর এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে বাস্তব, কারণ নিম্ন তাপমাত্রায় চাপ আমি আর বাড়িয়ে দিলাম 4.5 অ্যাটমসফিয়ার, নিম্ন তাপমাত্রায় এবং উচ্চ চাপে যেহেতু গ্যাসের অণুগুলি পরস্পরের কাছে আসে, সুতরাং এটি হচ্ছে বাস্তব গ্যাসের। সুতরাং যে কোনো একটি গ্যাসের দুইটা ভিন্ন কন্ডিশনে কোনটি আদর্শ আচরণের কাছাকাছি, কোনটি বাস্তব আচরণের কাছাকাছি, সেগুলো আমরা তাপমাত্রা এবং চাপ দেখে আইডেন্টিফাই করতে পারবো। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস এখন যেটি দেখব সেটি হচ্ছে সংকোচনশীল গুণাঙ্ক বা কেশন গুণাঙ্ক। এটিকে ইংরেজিতে আমরা বলি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। দেখাচ্ছি আমি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, জেড। 1.0 এটি জেড এবং H2 এটি হিলিয়াম, ভালো করে খেয়াল করো, জেড এর মান 1.0, এটি হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। মানে একটি বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে কতটা বিচ্যুত তা প্রকাশের জন্য যে ফ্যাক্টর আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় সংকোচনশীল গুণাঙ্ক। তার মানে বাস্তব গ্যাসের ডেভিয়েশনের পরিমাণ আদর্শ গ্যাস থেকে কি পরিমাণ সেটি জানার জন্য এই ফ্যাক্টর। অন্যভাবে ব্যাখ্যা করা যায়, টি তাপমাত্রা এবং টি চাপে 1 মোল বাস্তব গ্যাসের আয়তন এবং সিমিলার কন্ডিশনে, অর্থাৎ টি তাপমাত্রায় পি চাপে 1 মোল আদর্শ গ্যাসের আয়তনের যে রেশিও, সেটিকে আমরা বলতেছি সংকোচনশীল গুণাঙ্ক। তো এই সংকোচনশীল গুণাঙ্ক কি কাজে ব্যবহৃত হয়? এর মান 1 হলেই কেন আদর্শ হয় এবং 1-এর বেশি বা কম হলে কেন সেটি বাস্তব হয় সেটি দেখবো আমরা। PV সমান ZnRT, এই জেড হচ্ছে সংকোচনশীল গুণাঙ্ক PV NRT। প্রিয় স্টুডেন্ট, খেয়াল করো, জেড এর মান যদি 1 হয়, এখানে যদি জেড এর পরিমাণ 1 ইউজ করি আমরা 1, তাহলে এটা কি দাঁড়াচ্ছে PV NRT। এবং যদি 1 থেকে আমরা কম বা বেশি করি তাহলে কিন্তু এটি কিন্তু আর আদর্শ গ্যাস থাকবে না, এটি বাস্তব গ্যাসে পরিণত হবে। তো এই দুটি রেখা, হাইড্রোজেন এবং হিলিয়ামের কথা চিন্তা করি। প্রথমে আমরা হাইড্রোজেন এবং হিলিয়ামের কিন্তু দেখো শুরু থেকেই জেড এর মান বৃদ্ধি পাচ্ছে, শুরু থেকেই। আর
এই যে কিছু বড় আকারের যে গ্যাস নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড যাদের আণবিক ভর তুলনামূলকভাবে বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু দুই ধরনের ট্রেন্ড খেয়াল করছি আমরা। প্রথমে হ্রাস পাচ্ছে, আবার পরে বৃদ্ধি পাচ্ছে। এই হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে জেড এর মান জেড গ্রেটার দেন 1। জেড গ্রেটার দেন 1 এর মানে হচ্ছে এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করছে, বিকর্ষণই প্রাধান্য পাচ্ছে এখানে, যার জন্য এই গ্যাসগুলি কম সংকোচনশীল, আদর্শ গ্যাস থেকে কম সংকোচনশীল। মানে তুমি চাপ দিবা কিন্তু তারা সংকুচিত হবে না। সংকুচিত যদি না হয় তাহলে তারা পরস্পরের উপর আন্তঃআণবিক আকর্ষণ বলও বেশি লাভ করবে না এবং তাদেরকে তরলে পরিণত করা কঠিন হবে। অর্থাৎ কম সংকোচনশীল গ্যাসগুলোকে কিন্তু সহজে আমরা তরলে পরিণত করতে পারবো না। নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে দেখো জেড লেস দেন 1 এইসব এই স্পেশালি নিম্ন চাপে, এইদিকে চাপ 200, 400, 600, 800, এদের কিন্তু দুই ধরনের ট্রেন্ড খেয়াল করছে। নিম্ন চাপে, এই যে নিম্ন চাপ এলাকাতে জেড এর মান কিন্তু 1 থেকে কম, তার মানে বেশি সংকোচনশীল। এই গ্যাসগুলো আদর্শ গ্যাস থেকে বেশি সংকোচনশীল এবং এদের বেশি সংকোচনশীল যখনই হবে তখন তারা পরস্পরের কাছে আসবে এবং তারা একে অপরের উপর আন্তঃআণবিক আকর্ষণ বল লাভ করবে, তাদেরকে সহজে আমরা তরলে পরিণত করতে পারবো। সুতরাং বেশি সংকোচনশীল বলের মানে হচ্ছে আকর্ষণ বল প্রাধান্য পাচ্ছে। এখানে অ্যাট্রাকশন বেশি, অ্যাট্রাকশন ডমিনেট করছে, আর এখানে রিপালশন ডমিনেট করছে। রিপালশন ডমিনেট করার মানেই হচ্ছে তারা অতি ছোট আকারের অণু, যার জন্য কাছে আস্তে আস্তে একসময় তারা পরস্পরের উপর আকর্ষণের পরিবর্তে বিকর্ষণ বল লাভ করবে, বিকর্ষণ দূরে সরে যাবে, সংকুচিত হবে না, যার জন্য এই ছোট আকারের যে হাইড্রোজেন এবং হিলিয়ামকে কিন্তু তরলে পরিণত করা অনেক কঠিন। পক্ষান্তরে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড যত গ্যাসের আকার যত বড় হতে থাকবে তাদের ভ্যান ডার ওয়ালস বল বৃদ্ধি পেতে থাকবে, পরস্পরের কাছে আসার প্রবণতা বৃদ্ধি পাবে। তবে তুমি যদি এটি বেশি চাপে করতে চাও, এইসব বিন্দুতে করতে চাও, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন এইসব বিন্দুতে, তখন কিন্তু সেটা আবার ডিফিকাল্ট হবে। অর্থাৎ বড় আকারের গ্যাসগুলো একটা সার্টেন কন্ডিশনে, নিম্ন চাপ এলাকাতে তাদেরকে আমরা সহজে তরলে পরিণত করতে পারবো যখন জেড এর মান 1 থেকে কম। এই হচ্ছে সংকোচনশীল গুণাঙ্ক, যা দ্বারা আমরা একটা গ্যাসকে কত সহজে তরলে পরিণত করতে পারবো, বা সেই বাস্তব গ্যাসটি, সংকোচনশীল গুণাঙ্ক বেসিক্যালি বাস্তব গ্যাসের জন্য ব্যবহৃত হচ্ছে। বাস্তব গ্যাসটি আদর্শ আচরণ থেকে কতটা বিচ্যুত তা দেখছি আমরা, এবং কত সহজে তরলে পরিণত করতে পারবো সেই ধারণাটা আমরা এখান থেকে পাচ্ছি। এখন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, আদর্শ গ্যাস সমীকরণ তোমরা জেনে থাকবা। এটি হচ্ছে পিভি সমান এনআরটি, এবং বাস্তব গ্যাস সমীকরণ পি প্লাস এন স্কয়ারে আমি দুটি গ্যাসই এন মোল গ্যাসের জন্য আমি এটি তুলনা করেছি। আদর্শ গ্যাস সমীকরণ তোমরা পদার্থবিদ্যাতেও পড়েছো, পিভি সমান এনআরটি, এবং বাস্তব গ্যাস সমীকরণ। তো এই দুটি সমীকরণ আলাদা হওয়ার কারণ আমি ব্যাখ্যা দেব। আসলে আদর্শ গ্যাস সমীকরণটি কিন্তু গ্যাস সূত্র সমূহকে সমন্বয় করে করা হয়েছে। বয়েল সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র এর মধ্যে আছে। এই তিন সূত্রকে সমন্বয় করে আমরা এটি পেয়েছি। আদর্শ গ্যাস সমীকরণ কিন্তু গ্যাসের গতিতত্ত্বের উপর ভিত্তি করে, যদি আমরা বলতে চাই, গ্যাসের গতিতত্ত্ব যদি আমরা পর্যালোচনা করতে চাই, গ্যাসের গতিতত্ত্বে বলা হয়েছে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নেই। আবার বলা হয়েছে গ্যাসের অণুগুলোর নিজস্ব আয়তন পাত্রের তুলনায় অতি নগণ্য। এই দুটি পয়েন্টে ত্রুটি পরিলক্ষিত হয়েছে, কারণ গ্যাসের অণুগুলোর
মধ্যে আকর্ষণ বল যদি নাই থাকতো, তাহলে গ্যাস যে এই যে বিভিন্ন কন্ডিশনে আমরা তরল বানাচ্ছি বা তরল থেকে কঠিন বানাচ্ছি, তরল এবং কঠিন অবস্থায় যদি তাদের মানে আকর্ষণ বল থাকে, গ্যাসীয় অবস্থাতেও তাদের মধ্যে আকর্ষণ বল নিশ্চয়ই কিছু না কিছু আছে। যে আকর্ষণ বলটাকে বাদ দিয়ে এই সমীকরণটি করা হয়েছে, অর্থাৎ আকর্ষণ বলকে অস্বীকার করা হয়েছে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে গ্যাসের অণুগুলোর নিজস্ব আয়তন। গ্যাসের অণুগুলোর নিজস্ব আয়তনকে টোটালি বাদ দেওয়া হয়েছে আদর্শ গ্যাসে, সেটিও সত্য নয়। যত ক্ষুদ্রই হোক গ্যাসের অণুগুলোর আয়তন আছে। আমরা জানি 1 মোল গ্যাসের আয়তন আদর্শ অবস্থায় মানে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে 1 মোল গ্যাস কিন্তু 22.4 লিটার আয়তন দখল করে। 1 মোল গ্যাস, রিমেম্বার দিস। তার মানে অ্যাভোগাড্রোর সংখ্যক 6.03 × 1023। তো এতটি কণার আয়তন 22.4 লিটার। সো আমরা যদি ম্যাথমেটিক্যালিও যাই, একটি কণার আয়তন কিন্তু কিছু আমরা পাবোই, যেটাকে পুরোটা নেগলেক্ট বা পুরোটাকে বাদ, নগণ্য হয়ে মনে করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে আদর্শ গ্যাসে। সেইগুলো যেগুলোকে বাদ দেওয়া হয়েছে সেই নিয়ামকগুলোকে আমরা এখানে নিয়ে আসবো, যার জন্য দেখো পি এর সাথে এন স্কয়ারে বি স্কয়ার হিসাবে এই সমস্ত উপাদান চলে আসছে, আবার এর সঙ্গে এটা আসছে, বাদ দেওয়া হয়েছে। তো আমরা আস্তে আস্তে দেখি। তো আমরা দেখি উচ্চ, প্রথমে আয়তন ত্রুটি আমরা বের করি। আয়তন ত্রুটি বলা হয়েছে আদর্শ গ্যাসের অণুগুলোর আয়তন, অণুগুলোর নিজস্ব আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। তার মানে এইখানে যে আদর্শ, ধরা যাক এটা আদর্শ গ্যাস, আদর্শ গ্যাসের অণুগুলোর চলাচলের জন্য কিন্তু পুরো পাত্রটাই আছে, তার চলাচলের জন্য মুক্ত স্থানের পরিমাণ বেশি। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা দাবি করছি যে অণুগুলোর আয়তন আছে। সুতরাং অণুগুলোকে যদি আমরা মনে করি অণুগুলোর নিজস্ব আয়তন এতটুকু, তাহলে তাদের চলাচলের জন্য কিন্তু পুরো আয়তন পেল না, তারা একটু আয়তন কিন্তু কমে গেছে। তাহলে এটি যদি ভি হয়, পুরো আয়তন যদি ভি হয়, এটি কিন্তু ভি পাচ্ছে না, এই যেটুকু বাদ দিতে হচ্ছে আমাদের। সুতরাং 1 মোল গ্যাসের জন্য ভি মাইনাস বি, অর্থাৎ এই বি হচ্ছে অণুগুলোর নিজস্ব আয়তন, যেটা বাস্তব গ্যাসে আমরা স্বীকার করছি, এর জন্য এটি বাদ দিলাম। অর্থাৎ ভি মাইনাস বি, এই বিটা হচ্ছে এইটা বি, যেটি আদর্শ গ্যাসের অনুপস্থিত। যদি এন মোল গ্যাসের জন্য আমরা কাউন্ট করি, তাহলে দাঁড়াচ্ছে ভি মাইনাস এন বি। সুতরাং দেখো এই ভি আর ভি থাকছে না, ভি থেকে এন মোল, এইটি হচ্ছে এন বিটা হচ্ছে এন মোল বাস্তব গ্যাসের অণুগুলোর নিজস্ব আয়তন, যেটি আমরা পুরো আয়তন থেকে বাদ দিচ্ছি, ভি মাইনাস এন বি। তো এইভাবে সংশোধন করলাম আমরা, ভি থেকে ভি মাইনাস এন বি হলো। তারপরে এখন চাপ ত্রুটি, দেখে চাপ ত্রুটি বেশি ইন্টারেস্টিং। চাপ ত্রুটিটা দেখবো আমরা। চাপের প্রসঙ্গটা আসছে আসলে আন্তঃআণবিক আকর্ষণ থেকেই আসছে। আদর্শ গ্যাসে বলা হয়েছে অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নেই। এই যে অণুগুলো আছে, কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নেই, অর্থাৎ একটা অণু আর একটা অণুকে আকর্ষণ করতে পারছে না। সুতরাং তারা ফ্রি স্টাইলে পাত্রের দেওয়ালে চাপ দিচ্ছে। আচ্ছা, এইখানে এটি যদি বাস্তব গ্যাস হয়, আমরা বলছি বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে কিছুটা হলেও আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। সুতরাং এটি যখন পাত্রের দেওয়ালে চাপ দিতে যাবে, তখন পার্শ্ববর্তী কণা কিন্তু এটাকে অ্যাট্রাক্ট করবে, অর্থাৎ সে কিন্তু এর মতো করে পাত্রের দেওয়ালে বেশি চাপ দিতে পারবে না। সিমিলার কন্ডিশন এখানেও সব জায়গাতেই, অর্থাৎ বাস্তব গ্যাসের ক্ষেত্রে পাত্রের দেওয়ালে
বল প্রয়োগের ক্ষমতা আদর্শ গ্যাস থেকে কম হচ্ছে এই কারণে যে তাদের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বিদ্যমান। এখন আমরা দেখি সেই আকর্ষণ বলের মানটাকে আমরা ধরলাম হচ্ছে E, একটা অণুর অ্যাট্রাকশনের মান হচ্ছে E যদি হয়, তো আমরা এখানে একটি ফ্যাক্টর আছে যা ভি আয়তনের পাত্রে n মোল গ্যাসের জন্য আসলে দাঁড়াচ্ছে এই আকর্ষণ বলের মানটা n²a/v²। এই যে ফ্যাক্টরটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল থাকার ফলে এই ফ্যাক্টরটি আসছে। এখন আমরা কেন যোগ করছি এটা p + n²a/v²? বাস্তব গ্যাসের ক্ষেত্রে যোগ অনেকেই একটু ভুল বুঝতে পারে যে এখানে হয়তো আকর্ষণ বল চাপের মান বেশি, বাস্তব গ্যাসে চাপের মান বেশি, কিন্তু আমি বললাম কম, এখানে চাপের মান কম। বলে দিচ্ছি যে যেহেতু একটা অণু আরেকটা অণুকে টেনে ধরে রাখছে, সুতরাং চাপের পরিমাণ কম হচ্ছে। কম হচ্ছে তাহলে যোগ করছি কেন? মনে রাখবে স্টুডেন্ট, এখানে কিন্তু এটি কিন্তু চাপ না, এটি হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ জনিত একটি টান, যার জন্য ঋণাত্মক চাপের সৃষ্টি হচ্ছে। ধরা যাক এইটুকের মান 50, আর এই যে n²a/v², এটি কিন্তু ঋণাত্মক চাপ দিচ্ছে, তার মানে এটাকে যদি আমরা 10 ধরি, নেগেটিভ চাপ, তাহলে 50 থেকে -10 বাদ দিলে 40 থাকছে, এখানে কিন্তু 50ই থাকছে, 50 অ্যাটমসফিয়ার, এখানে কিন্তু 40 অ্যাটমসফিয়ার। তাহলে চাপের পরিমাণ কম হচ্ছে কোথায়? বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপের পরিমাণ কম হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল না থাকাতে চাপের পরিমাণ বেশি, এবং বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকার ফলে চাপের পরিমাণ কিছুটা কম। সেই কমটা দেখলাম আমরা, এটা আসলে একটা ঋণাত্মক চাপ মিন করে, যা কিনা এখানে যোগ করা হয়েছে। এই দুটি মিলিয়ে হচ্ছে আমাদের বাস্তব গ্যাস সমীকরণ বা ভ্যান ডার ওয়ালস, বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস এটি সংশোধন করেছেন জন্য তার নাম অনুসারে আমরা এটা ভ্যান ডার ওয়ালস সমীকরণ বলি। এখন 1 মোল অক্সিজেনের জন্য তুমি যদি বাস্তব গ্যাস সমীকরণ করতে চাও, 1 মোল তাহলে n এর জায়গায় 1, p + 1a v² v - b RT, সামথিং লাইক দিস। তো এই হচ্ছে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাস সমীকরণের যে সংশোধিত হয়েছে সেটি দেখলাম আমরা। তো আমরা একইভাবে কিন্তু ওই বাস্তব গ্যাস সমীকরণটাকেও আদর্শ গ্যাস সমীকরণ নিয়ে যেতে পারি বিভিন্ন কন্ডিশনে, অর্থাৎ উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে কিন্তু আবার এই সমীকরণটি কিন্তু এই সমীকরণে পরিণত হতে পারে। আমি পরের ক্লাসে এই জিনিসটি বিস্তারিত দেখাবো। তো আজকে এই পর্যন্তই। আমি তোমাদের মাত্র দুটি জিনিস দেখিয়েছি, একটি হচ্ছে অ্যামাগার বক্রের সাহায্যে বাস্তব গ্যাসের আচরণ যে আদর্শ গ্যাস থেকে আলাদা সেটি, আর আরেকটি হচ্ছে সংকোচনশীল গুণাঙ্ক, যেটিও মানে বাস্তব গ্যাস কতটুকু বিচ্যুত হচ্ছে আদর্শ গ্যাসের আচরণ থেকে সেটিকে দেখার জন্য, এবং সেইটার মান দ্বারা গ্যাসকে তরলীকরণ কিভাবে করতে পারি। তরলীকরণের আরো অনেক ফ্যাক্টর আছে, তাদের অন্যতম ফ্যাক্টর হচ্ছে এটি, যা দ্বারা আমরা কোন গ্যাস বেশি সংকোচনশীল, কোন গ্যাস কম সংকোচনশীল কেন হচ্ছে সেটা দেখিয়েছি। ধন্যবাদ সবাইকে।